দেখি। ভূত আসুন, ভয় শোনায়। ভূতে ভয় না পেলেও সিগারেটে ভয় পান, কেননা স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান ক্যান্সারের কারণ। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস ফর হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক। শুনছেন সব সময় ভূতস টেল অফ দুর্য, বাংলাদেশের সদ্য জন্ম নেয়া হরর স্টোরি টেলিং প্ল্যাটফর্ম। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই, উপহার দিতে চাই একের পর এক ভালো ভালো কাজ। প্রচণ্ড তাবদাহে জনজীবন অতিষ্ঠ, তারপরেও আমি আশা করছি আপনারা সবাই যে যেখানেই আছেন, যেখান থেকে শুনছেন, ভালো আছেন, ভালোর দলে আছেন। ইয়াস, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা বা ইনসিডেন্ট, বা আপনার জানা বা আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী বা আপনার বন্ধু কারোর সাথে ঘটে যাওয়া কোনো ভয়ের ঘটনা, ইয়াস, আপনি চাইলেই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা bhootstalefdujo@gmail.com, that is bhootstalefduroya@gmail.com। আপনারা আমাকে যেখানেই শুনে থাকুন, যদি ফেসবুকে শুনে থাকুন প্লিজ ফলো আস, যদি ইউটিউবে শুনে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। উই আর ভেরি নিউ, একেবারে নতুন আমরা ইউটিউবে। আপনাদের সাপোর্ট ভীষণ 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 জরুরি। ওকে, চলুন আর দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমাকে ইমেইল করেছেন জার্মানি প্রবাসী তুরিন দি কস্তা। ঠিক যেভাবে যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো তুর্য চৌধুরী, দিস ইজ তুরিন দি কস্তা। মাঝে মধ্যেই সময় পেলে বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে তোমার শো শুনি। বাংলাদেশকে ভীষণ মিস করছি, তোমার শোয়ের মাধ্যমে বাংলাদেশকে ওয়েলকাম করতে চাই। এরপর তিনি তার অ্যাড্রেসটি লিখেছেন, যেটি কিনা বার্লিনের একটি সিটি। তুমি আমার থেকে বয়সে অনেকই ছোট হবে, তাই তুমি করেই লিখছি। ঘটনাটি আমার সাথে ঘটে 2016 সালের নভেম্বর মাসে। আমি কখনো চিন্তা করিনি বা স্বপ্নেও ভাবিনি আমার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই টাইপ কোনো কথা আমি বলবো না, কারণ আমি জেনে শুনে বুঝেই এই পথে পা বাড়িয়েছিলাম। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে নিষিদ্ধ পথে পা বাড়িয়েছিলাম। খুব ছোটবেলায় একটি দুর্ঘটনায় আমি আমার মাকে হারাই। তখন আমার বয়স 8 বছর। 1994 সালে রাঙামাটির লংদু পাহাড়ি রাস্তায় আমাদের গাড়ি খাদে পড়ে। গাড়িতে আমি, মা আর বাবা ছিলাম। দুর্ঘটনার পর বাবা এবং আমাকে উদ্ধার করা হলেও আমার মাকে আর পাওয়া যায়নি। খুবই রহস্যজনকভাবে আমার মা নিখোঁজ হয়ে যান। একটানা 7 থেকে 10 দিন তল্লাশি চালিয়েও লংদু ও আশেপাশের এলাকায় কোনো খবর পাওয়া যায়নি। আমার সদ্য প্রয়াত বাবা ওই ঘটনার পর সুদীর্ঘ সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আমার মাকে খুঁজেছেন, কিন্তু মাকে আমরা খুঁজে পাইনি। এরপর পড়াশোনার একটি পর্যায়ে স্কলারশিপ নিয়ে চলে আসি জার্মানি। অ্যাডমিট হই বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটিতে। সত্যি বলতে মাকে খুঁজে ফিরতাম সবসময়। প্রতিদিন রাতে ডরমিটরির বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম। এই যদি মা আসতো, ফিরে আসতো আবার। খুবই ঝাপসা ঝাপসা স্মৃতি ছিল মাকে নিয়ে। ওই সেই মাকে আমার পড়ে না মনে, কিন্তু হঠাৎ খেলতে গিয়ে আকাশ থেকে যখনই উল্কাপতন মানে স্টার ফলিং হতো,
আমি করজোরে গডের কাছে প্রে করতাম, প্লিজ সেন্ড ব্যাক মাই মম, প্লিজ সেন্ড ব্যাক। হঠাৎ একদিন আলাপ হলো আমার এক সাউথ আফ্রিকান ক্লাসমেটের সঙ্গে। তার থেকে খুব আজব টাইপ, মানে অদ্ভুত কিছু রিচুয়াল সম্পর্কে জানতে পারলাম, যা কিনা কিছুটা ডেমনিক আবার কিছুটা অশ্লীলও বটে। মোটামুটি আরও রিসার্চ করার পর বুঝলাম এটা পুরো দস্তুর শয়তানের সাধনা, যাকে বর্তমানে ব্ল্যাক আর্ট বা ডেভিল অরশিপ বলা হয়। আমার সেই আফ্রিকান বন্ধুর বদৌলতে ডার্ক ওয়েব থেকে সংগ্রহ করলাম ডেমনিক বেশ কিছু নথি, বই এবং পিডিএফ। উদ্দেশ্য মাকে ফিরে পাওয়া, তার অবস্থান ট্রেস, অ্যালাইভ অর ডেড ইন এনি কন্ডিশন। যা বুঝলাম, একা একা এই অর্শিপ করা সম্ভব নয়। আমার একজন গুরুর প্রয়োজন ছিল। গোপনীয়ভাবে অনেক যোগাযোগের পর আমি একজন কালা জাদুকর, মানে ব্ল্যাক ম্যাজিশিয়ানের সন্ধান পাই। বার্লিন শহর থেকে বেশ দূরে ব্ল্যাক ফরেস্টের কাছাকাছি একটা গভীর জঙ্গলে সেই জায়গা। আমি জায়গাটির নাম উল্লেখ করতে চাচ্ছি না। দিনক্ষণ ঠিক করে 7 দিনের একটা ভ্যাকেশন অ্যাপ্রুভ করে আমি চললাম সেই ফরেস্টে। ভয়ের শুরুটা এখানেই। আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই, শুনছেন ভূত টেলস অব তুর্যর আজকের এপিসোড, ভয় দ্য বিগিনিং। আমি হাঁটছি সম্পূর্ণ একা। ভাবুন তো একবার, অচেনা অজানা ঘন জঙ্গলে, এমনিতেই গা ছমছম করবে। ঘন জঙ্গলের বেশ খানিকটা পার করার পর আমি বিচিত্র কিছু পাখি দেখলাম। সেগুলো ঠিক পাখির মতো দেখাচ্ছিল না, অনেকটা মানুষের মতো মুখ আর আকৃতিতে সুবিশাল। অনেকটা আরব্য রজনীতে আমরা যে রক পাখির কথা শুনেছি না, সেরকম। বেশ দীর্ঘ একটা সময় পর আমি পৌঁছলাম সেখানে। ছোট্ট একটা কুটির, মাটি থেকে 8-10 ফুট উঁচুতে, সামনে ছোট্ট উঠান, পেছনে বিশাল সরোবর, চারিদিক গাছপালাতে ঘন ছায়া করে ঘিরে রেখেছে। এত বেশি গাছপালা যে দিনের বেলাতেও অন্ধকার হয়ে আছে। কোনো মানুষ বা প্রাণীর ছায়াও দেখলাম না সেখানে। সম্পূর্ণ অনিশ্চিতভাবে বিপদের বোঝা মাথায় নিয়ে আমি ঠায়ে দাঁড়িয়ে থাকলাম। মনে হলো উঁচু ঘরের মধ্য থেকে হালকা কথাবার্তার আওয়াজ শুনলাম। 2 পা এগোতে না এগোতেই ফোঁস করে আমার সামনেই সিঁড়ি বেয়ে নেমে এলো বিশাল এক ফনা ধরা সাপ। আমি আমার জীবনে এত বড় আকারের গোখরা সাপ কখনো দেখিনি। সাপটি যখন থামছেই না, মনে হচ্ছে এক্ষুনি এসে ছোবল মেরে দেবে। আমি পেছন দিকে দৌড়ে পালাতে যাব, তক্ষুনি পেছন থেকে বিকট গর্জন করে আছড়ে পড়লো একটা কালো হলুদ ডোরাকাটা চিতাবাঘ। তার চেহারার ভয়াবহ হিংস্রতা, আচরণ দেখে মনে হচ্ছে 7 দিনের ক্ষুধার্ত সে। গলায় মোটা শিকল দিয়ে কোথাও একটা বাধা। ভালো করে লক্ষ্য করার মতো অবস্থায় আমি ছিলাম না। হতবিহ্বলের মতো পালানোর চেষ্টা মস্তিষ্কে, কিন্তু শরীর নিথর। প্রচণ্ড ভয়ে আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। ঠিক তখনই দেখলাম উপর থেকে সবচেয়ে উঁচু কাঠের যে সিঁড়ি, সেখানে এসে দাঁড়ালেন এক লম্বা চওড়া কালো বর্ণের মহিলা। তার জটা পাকানো চুল প্রায় পা অবধি এসে পড়েছে। পরনে ময়লা কালো চাদরের মতো একটা পোশাক, বা হাতে কেমন আঁকা বাঁকা লাঠি, চোখের কোটরে ক্রোধান্বিত একজোড়া লাল লাল চোখ জলজল করছে। নাক আর কান অস্বাভাবিক রকম লম্বা। কুৎসিত মহিলাটি হাতের ইশারা করার সাথে সাথে চিতাবাঘের সাপটি শান্ত হয়ে দূরে সরে গেল। আর জঙ্গলের ভেতর থেকে বিশাল ডানা মেলে উড়ে এলো সেই মানুষমুখ পাখি। উড়ে এসে ঠিক ওই মহিলার পাশে বসলো, আর মুখ মাথা বাঁকিয়ে কানে কানে কি যেন বলতে লাগলো।
মহিলাটি জার্মান ভাষায় ক্রোধান্বিত কণ্ঠস্বরে আমাকে জিজ্ঞেস করলেন, কি চাই আমি, কেন এসেছি, কিভাবে এসেছি, আমি যেন এক্ষুনি দূর হয়ে যাই। ছোটবেলায় বহু দেশি বিদেশি ডাইনি বুড়ির গল্প, উইচ ক্রাফট, এই সমস্ত কাহিনী শুনেছি, মুভি দেখেছি, কিন্তু বিশ্বাস করুন, বাস্তবে যে ডাকিনি বা উইচ এটা এতটা কুৎসিত ভয়ানক হতে পারে তা ঘুণাক্ষরেও আমি ভাবিনি। আমি মহিলাটির সঙ্গে কোনো স্বাভাবিক কনভারসেশনই করতে পারছিলাম না। তিনি আমার যে কোনো ধরনের কথা শুনতেই নারাজ। তার ভাষ্যমতে আমাকে তিনি কেন এখানে দেখছেন, আমাকে তিনি কোনো ব্যক্তি খুঁজে দেওয়ার কাজে সাহায্য করতে পারবেন না, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে, অন্যথা ওনার ওই সাপ চিতা আমাকে হজম করে নেবে। আমি নাছোড়বান্দা ছিলাম, কারণ আমি জানতাম এই পদ্ধতিতে কাজ হবে। অ্যাটলিস্ট ফ্যান্টাসি বা মায়া জগতে হলেও মাকে তো একবারে দেখতে পাবো, যার জন্য ধর্ম, খ্রিশ্চানিটি, পরকাল, আফটার লাইফ সব ত্যাগ করে নিষিদ্ধ পাপের পথে এসেছি, সেই কাজ না করে চলে যাব। আমার অনড় অবস্থা দেখে তিনি বোধহয় কিছুটা নমনীয় হলেন। হতে পারে হয়তো আমার মাকে খোঁজার দৃঢ় প্রয়াস তার নারী সত্তার কোথাও স্পর্শ করতে পেরেছিল। একটা মানুষ যতই ব্ল্যাক আর্টিস্ট হোক না কেন, 100% খারাপ তো কোনো মানুষই হতে পারে না। তিনি একটি কাঠের চৌকো প্লেটে আমাকে কিছু ফল খেতে দিলেন, সাথে মাটির গোল গ্লাসে পানি। আশ্চর্য রকমের সুমিষ্ট ছিল সেই ফল। গভীর রাতে আগুন জেলে আমাকে সামনে বসালেন তিনি। আমার হাত ধরে তিনি জার্মান ভাষায় বললেন, এখান থেকে অনেকটা দূরে গহীন জঙ্গলে আছে একটা গ্রেভইয়ার্ড। যাদের অপঘাতে মৃত্যু হয় তাদেরকে শহর থেকে দূরে ওখানে শায়িত করা হয়। আমাকে যেতে হবে সেই গ্রেভইয়ার্ডে গভীর রাতে, সম্পূর্ণ নগ্ন শরীরে। কবর খুঁড়ে কফিনের পেরেক তুলে ঢাকনা সরিয়ে ছিঁড়ে আনতে হবে একটি লাশের হাত, যে মেয়েটি কিনা মাত্র সপ্তাহখানেক আগে সুইসাইড করে মারা গেছে। আমার কাজের ডিকশনারিতে তো কোনো না শব্দ ছিল না। আমি রাজি হয়ে গেলাম। পরদিন রাতে নির্ধারিত সময়ে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সম্পূর্ণ উলঙ্গ শরীরে গায়ে বিদঘুটে গন্ধের তেল মেখে আমি প্রস্তুত। মহিলাটি আগুন দিয়ে একটি রেখা টেনে স্পষ্ট ইংরেজিতে বললেন, গড এন্ডস হিয়ার, জাস্ট গো। ইয়েস, তিনি এটিই বলেছিলেন, গড এন্ডস হিয়ার, গো। সাথে বললেন, ভয়ে প্রস্রাব হয়ে গেলেও যেন পিছনে ফিরে না তাকাই। আমি মহিলার দিক নির্দেশনা অনুযায়ী চললাম। আমার সাথে সাথে মাথার উপর দিয়ে সামনে উঠছিল সেই মানুষমুখ পাখি, যা কাজ করছিল আমার পথের নিশানা হিসেবে। প্রায় আনুমানিক 2.5-3 ঘন্টা পর আমি পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত গ্রেভইয়ার্ডে। স্তব্ধ শুনশান পরিবেশ, কবরের ক্রসগুলো চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। পাখিটি একটি নির্দিষ্ট কবরের ক্রসের উপর গিয়ে বসল। আমি এগিয়ে গেলে দেখলাম কাঠের ক্রস, মানে নতুন কবর। চূড়ান্ত ভয় পেয়ে ছিটকে পড়লাম। একটা মোটা বিশাল আকৃতির অজগর হা করে এগিয়ে আসছে। ওর নিঃশ্বাস আমায় টেনে নিতে চাইছে। আমি দেখলাম অজগরটি এক নিঃশ্বাসে মানুষমুখ পাখিটিকে পুড়ে নিল মুখের মধ্যে। ভয়ে গলা কাঠ হয়ে গেছে আমার। কি করব বুঝতে পারছি না। একদম হঠাৎ দেখলাম কিচ্ছু নেই সামনে, কোনো অজগর নেই, সবটাই মায়াজাল। আমি আমার কাজ শুরু করলাম। আমার বুঝতে বাকি নেই কোন বড় ফাঁদ পাতা হয়েছে। মাটি খুঁড়ে কফিনের পাটাতন বের করলাম। বহু কষ্টে, অনেকক্ষণের চেষ্টায় পেরেকগুলো তুলে ফেলেছিলাম। ঘেমে আমার সমস্ত শরীর চকচক করছিল।
কফিনের ঢাকনা হালকা একটু সরাতেই একটা ভোটকা গন্ধ এসে আমার নাকে মুখে ঢুকে যায়। বিকট বিশ্রী আর তীব্র গন্ধে আমার পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে আসতে চায়। আমি মুখ ভর্তি করে বমি করে ফেলি, তবুও বহু কষ্টে নিঃশ্বাস আটকে রেখে কফিনে হাত ঢুকাই আর হাতের হাড়টি আলাদা করতে মরণপণ চেষ্টা করি। আমি প্রায় ছিঁড়ে ফেলেছিলাম, তখন ভয়ানকভাবে কফিনের ভেতর থেকে আরেকটা হাত বেরিয়ে এসে আমার হাত চেপে ধরে আর জার্মান ভাষায় কুৎসিত গালাগালি করা শুরু করে। একটা অদৃশ্য মেয়েলি কণ্ঠ। আমি চোখ মুখ বন্ধ করে সর্বশক্তিতে হাড্ডিটা ছিঁড়ে নিয়ে দৌড় দিই। মনে হচ্ছিল সমস্ত জঙ্গলের সমস্ত গাছপালা, পশু পাখি আমার পিছনে ছুটছে, সেই সাথে আমিও ছুটছে এক নারী পুরুষের দ্বৈত কণ্ঠস্বর, সাপের হিসহিস, গাছের ডাল ভাঙার মর্মর শব্দ, অশ্রাব্য গালাগালি, প্রচণ্ড হুঙ্কার। কি নেই আমার পিছনে। আমি ছুটছি। সর্বশেষ মনে পড়ে কোনো একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরলে জানতে পারি ওই মহিলা আমাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছেন। আমি টানা 3 দিন অচেতন ছিলাম। এরপর ওই মহিলা আমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন। জার্মান ভাষায় কথাগুলোর বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, তুমি আলোর কাণ্ডারি, আলোয় ফিরে যাও বাছা। এ অন্ধকার তোমার জন্য নয়, ঈশ্বরকে আমার উপাস্যের প্রতিদ্বন্দ্বী। মানে তিনি বলতে চাইছিলেন ঈশ্বর তার উপাস্যের প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ শয়তানের প্রতিদ্বন্দ্বী। তবুও বলছি, যাও, ফিরে যাও যিশুর কোলে। মা তো মাই হয়। আসলেই মা তো মাই হয়। আমি ফেরত আসি সেই গহীন অরণ্যের কোল চিরে, ব্যর্থ হয়ে। কোনো মতেই শান্তি পাচ্ছিলাম না। আমি মন থেকে নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। আমি যে কি এক তীব্র মানসিক চাপে যন্ত্রণায় পড়েছিলাম তা আমি বলে বোঝাতে পারবো না। অবশেষে ব্ল্যাক ফরেস্ট বার্লিন থেকে অনেক দূরের একটা চার্চে এক সন্ধ্যায় প্রবেশ করলাম, উদ্দেশ্য কনফেস করার। সেই চার্চের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট হ্রদ, শীতল ঠান্ডা বাতাস, একেবারে কলিজা জুড়িয়ে যায়। ফুলের মিষ্টি গন্ধ আসছে, আকাশে আধফালি জলজলে চাঁদ, কোথাও যেন বুনো পাখি ডাকছে। চার্চের দরজা খুলে গেলে আমি একজন মহিলা পাদ্রির কাছে গেলাম। মাদারের পিঠে পিঠ ঠেকিয়ে কনফেস করলাম, প্রতিজ্ঞা করলাম অটুট থাকব ধর্মের। আমি তখনও মাদারের মুখ দেখিনি। কনফেস করা শেষে মাদারের দিকে তাকিয়ে নিজের মাথার মধ্যে একটা মৃদু ভূমিকম্প অনুভব করলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। শক্ত করে জড়িয়ে ধরলাম ভদ্রমহিলাকে। যিনি ছিলেন আমার হারিয়ে যাওয়া মা। এটাই ছিল ইমেইল। নিঃসন্দেহে অনেক বড় একটা ইমেইল, ভীষণ ভয়ের, এবং তার থেকে বড় কথা হার্ট টাচি, অনেক ইমোশনালও বটে। আমি বারবারই ইমোশনাল হয়ে পড়ছিলাম। আসলে মা এমন একটা জায়গা যা আসলে আমাদেরকে চমকিত করে তোলে। ইটস লাইক গুজবাম্প, আবেশিত করে ফেলে। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, কতটা ভয় পেয়েছেন, কতটা ভয় পাওয়ালো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুকে শুনে থাকলে প্লিজ ফলো আওয়ার পেজ, ইউটিউবে শুনে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব, আমাদের পাশে থাকবেন। উই ওয়ান্ট ইউ অ্যাজ আওয়ার ফ্যামিলি। It's not only audience, you all are my family, our family. Please
প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব দ্রুতই আবার দেখা হবে নতুন এপিসোড নিয়ে। ততদিনের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমি তুর্য চৌধুরী। গুড নাইট।